দেখতে দেখতে আমের মুকুলগুলো ফুটে গেছে এবং মুকুল থেকেও ছোট্ট ছোট্ট ফলেও পরিণত হয়েছে কারো কারোর। কিন্তু মূল সমস্যা হচ্ছে এই আমের মুকুলগুলো কালো হয়ে ঝরে পড়তেছে এবং ছোট্ট ছোট্ট গুটিগুলোও ঝরে পড়তেছে। এখন কি করণীয়, কিভাবে এই সমস্যার সমাধান করবেন? প্রিয় দর্শক, চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই। বিশেষ করে আমের মুকুল এবং গুটি যদি ঝরে যায় সেক্ষেত্রে আপনার কি করণীয়। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে টাইম লাইনে একটু শেয়ার করে রাখবেন, হয়তো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। আমরা অনেকেই জানি আম গাছে মুকুল আসা শুরু হলে বিভিন্ন পোকার আক্রমণ দেখা যায়। হপার পোকা, মিলিবাগ, জাপ পোকা, শোষণকারী পোকার আক্রমণ দেখা যায় যাতে মুকুলটা কালো হয়ে নষ্ট না হয়ে যায়, যার কারণে আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি। আবার ছত্রাকজনিত সমস্যার কারণে মুকুলটা যাতে কালো হয়ে নষ্ট না হয়ে যায় আমরা ছত্রাকনাশক স্প্রে করি। তাই পর্যায়ক্রমে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক কিন্তু স্প্রে করি ফুল ফুটার আগ মুহূর্ত পর্যন্ত। কি করেন না? অবশ্যই করেন, আমি জানি। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখছেন, কিছু ফুল বিশেষ করে ঝরে যাচ্ছে, এজন্য আপনি হয়তো চিন্তিত হয়ে যাচ্ছেন। আসলে না ভাই, কিছু ফুল ঝরে যাবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। সব ফুল থেকে যদি ফলে পরিণত হতো ওই গাছটার কি অবস্থা হতো একটা জিনিস খেয়াল করে দেখছেন? তাই ফুল থেকে ফলে পরিণত হবে এটা কিন্তু ঠিক, কিন্তু যে সব ফুল থেকেই ফলে পরিণত হবে এটা কিন্তু না। একটা থোকায় যদি একটা করে আম হয় আমরা অনেক সময় কি বলি যে আসলে বাম্পার ফলন হয়েছে। তবে যদি সব ফুল থেকেই ফলে পরিণত হতো অবস্থাটা কি হতো ধরে রাখতে পারতো? কোনো দিন সম্ভব না। তাই আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসলে সব ফুল থেকে ফলে পরিণত হয় না। ফুল কিছু ঝরে যাবে, হয়তো কিছু পার্সেন্ট থাকবে, তাতেই কিন্তু বাম্পার ফলন হয় আম গাছের ক্ষেত্রে। তবে আরও বেশ কয়েকটা কারণে অনেক সময় মুকুলগুলো কিন্তু ঝরে যায়। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। আপনি হয়তো বলছেন যে কীটনাশক এবং ছত্রাকনাশক আমি স্প্রে করে গেছি পর্যায়ক্রমে, তারপরেও বিশেষ করে এরকম কেন হচ্ছে? আসলে ডিসেম্বরের আগে গাছের গুঁড়ার মাটিতে আপনি ঠিকঠাক খাবার দিছিলেন তো? মুকুলটা যখন 50% এসেছিল গাছে তখন থেকে স্বাভাবিক কায়দায় পানি দিছিলেন তো? একটু মনে করে দেখেন তো। অথবা বিশেষ করে অতিরিক্ত মাত্রায় কীটনাশক এবং ছত্রাকনাশক পর্যায়ক্রমে আপনি বিশেষ করে একের পর এক স্প্রে করে গেছেন, একটু ভালো করে খেয়াল করেন তো। অথবা মুকুল ফুটেছে, ওই মুকুলে আপনি কীটনাশক স্প্রে করেছেন কিনা? যদি এই ধরনের ভুলগুলো আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার মুকুলটা ধরে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা করার পরে যদি আপনার মুকুলটা কিছু ঝরে যায় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তবে কিছু ফলে পরিণত হবে, সব ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে না। এই বিষয়টা অবশ্যই আপনি একটু খেয়াল করবেন। এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে আমের মুকুলটা ঝরে যাওয়ার মূল কারণ কি। আমি আপনাকে বলবো ডিসেম্বরের আগে সঠিক খাবারটা গাছের গোড়ায় দিয়ে যাবেন। মুকুলটা 50% আসা শুরু হয়ে গেলে ফুল ফোটা পর্যন্ত অথবা ছোট্ট ছোট্ট মার্বেল সাইজ অথবা ফল পাকা পর্যন্ত স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যাবেন। পানির অভাবিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় আপনার আমের মুকুলটা ঝরে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। আর মুকুল আসার আগে অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন। এবং বিশেষ করে মুকুল ফোটার আগ মুহূর্ত পর্যন্ত 10 থেকে 15 দিন অন্তর অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন। যদি বুঝতে না পারেন আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে আম গাছের উপরে, সেগুলো অবশ্যই একটু দেখে নেবেন। আর মুকুল ফুটে গেলে কোনো কীটনাশক স্প্রে করবেন না, কোনো কীটনাশক স্প্রে করবেন না, সেক্ষেত্রে মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে যদি আপনি আম গাছের পরিচর্যা করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আপনার মুকুলটা ঝরে পড়বে না। এবার আসেন যাদের গুটিগুলো ঝরে যাচ্ছে, ছোট্ট ছোট্ট গুটিগুলো, এখন আপনি কিভাবে এর প্রতিকার করবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আম গাছে ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, হয়তো ছোট্ট ছোট্ট। এখন কি যত্ন করবেন যাতে এই গুটিগুলো ঝরে না যায়? আর যে সমস্ত গুটিগুলো অলরেডি ঝরে যাচ্ছে এখন কিভাবে কি করলে, কি স্প্রে করলে আসলে ওই গুটিগুলো ঝরবে না? তাহলে আমরা দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথম স্টার্ট করি যে সকল আম গাছের ছোট্ট ছোট্ট মার্বেল সাইজে রয়েছে এখন কি যত্ন করবেন। তাহলে ছোট্ট ছোট্ট ফলে যখন পরিণত হবে কি স্প্রে করতে হবে? যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে একটা কীটনাশক আর একটা ছত্রাকনাশক কিনে আসতে হবে। কীটনাশকটি হচ্ছে ইমিডাক্লোরোফিট। ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক, যেমন ইমিটাপ আছে, সুমিতিয়ান আছে, অ্যাডমায়ার আছে, টিডো আছে। এই জাতীয় কীটনাশক অবশ্যই আপনাকে কিনে নিয়ে আসতে হবে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকতে পারে, তবে গ্রুপটা মনে রাখবেন, সেটা হচ্ছে ইমিডাক্লোরোফিট। এই গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে ½ ml হারে দেওয়া যায়, 0.5 ml হারে। বিশেষ করে এর ভিতরে একটা ছত্রাকনাশক দিবেন, বিশেষ করে সালফার জাতীয় ছত্রাকনাশক। কি নামে পাবেন বাজারে?
বাজারে পাবেন বিশেষ করে থিয়াবিট চেনেন, এই থিয়াবিটটা আপনি দিতে পারেন। এটা সালফার জাতীয়, বিশেষ করে 1 লিটার পানিতে শুধুমাত্র 2 গ্রাম দিতে পারবেন। আর লিকুইড যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যামিস্টার টপ আপনারা চেনেন। অ্যামিস্টার টপ এর গায়ের লেবেলে লেখা আছে 1 লিটার পানিতে কতটুকু মাত্রায় দিতে হবে, সেটা একটু আপনি দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। তাহলে কীটনাশক আর ছত্রাকনাশক বিশেষ করে আপনাকে স্প্রে করতে হবে সকালবেলা অথবা বিকেলবেলা। এই কাজটা যদি আপনি করতে পারেন প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর আপনার আমের গুটিগুলো সুরক্ষিত থাকবে। এই গুটিগুলো পোকায় নষ্ট করবে না। ছত্রাকজনিত সমস্যার কারণে পাউডারি মিলডুজের সমস্যাটি দেখা যায়, আমের মুকুলটা অনেক সময় নষ্ট হয়ে যায়, বিশেষ করে আমের গুটিগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে বিশেষ করে আপনার এই ধরনের সমস্যা আসবে না। তাই কীটনাশক আর ছত্রাকনাশক এটা পর্যায়ক্রমে 10 থেকে 12 দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করে যাবেন। আল্লাহর অশেষ রহমতে ফলনটা ভালো পাবেন। এবার আসেন যে সমস্ত গুটিগুলো ঝরে যাচ্ছে, আপনি এখন কি করবেন? বাজারে কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা মুদিখানার দোকানে কিন্তু অনেক সময় পাওয়া যায় বরিক অ্যাসিড। জানেন বরিক অ্যাসিড? ওই যে ক্যারাম বোর্ড খেলা বরিক দেখছেন, ওই বরিকও হলেও কিন্তু হবে। তাই কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা মুদিখানার দোকান থেকে বরিক অ্যাসিড কিনে নিয়ে আসবেন। এই বরিক অ্যাসিড 16 লিটার পানিতে, ভালো করে খেয়াল করেন আমি কি বলছি, 16 লিটার পানিতে 10 গ্রাম বরিক অ্যাসিড নেবেন। নেওয়ার পর 10 থেকে 15 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার যদি আপনি স্প্রে করতে পারেন আল্লাহর অশেষ রহমতে, অথবা 2 থেকে 3 বার স্প্রে করলেও অনেক সময় আপনার এই গুটিগুলো ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে। তবে অনেকেই বলতে পারেন যে ভাই আমি বরিক অ্যাসিড পাচ্ছি না, সেক্ষেত্রে আর কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনার কাছে কি নাইট্রোজেন সমৃদ্ধ ইউরিয়া সার আছে? ইউরিয়া সার, এই ইউরিয়া সার যদি 20 গ্রাম ইউরিয়া 1 লিটার পানিতে মিশিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা 10 থেকে 20 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার যদি আপনি প্রয়োগ করতে পারেন, ওই আমের ছোট্ট ছোট্ট গুটির উপরে আপনার গুটিগুলো ঝরে যাওয়া অনেকটা কিন্তু কমে যাবে। আমি কি বলেছি হয়তো আপনি বুঝতে পারেননি, আমি আরেকটু বলে দিই। সাধারণত গুটিগুলো যদি ঝরে যায় আপনি কি করবেন? মুদিখানার দোকানে অথবা বিশেষ করে যে কোনো সারের দোকান থেকে বরিক অ্যাসিড কিনতে পাওয়া যায়। বরিক অ্যাসিড ক্যারাম বোর্ড খেলা যে বরিক আছে না, এটাও হলেও কিন্তু হবে, তবে সারের দোকানেও এই বরিক অ্যাসিড পেয়ে যাবেন। এই বরিক অ্যাসিড 16 লিটার পানির ভিতরে মাত্র 10 গ্রাম নেবেন। নেওয়ার পরে সকালবেলা অথবা বিকেলবেলা এরকম যদি 10 থেকে 12 দিন অথবা 15 দিন অন্তর অন্তর 2-3 বার স্প্রে করতে পারেন, আপনার ছোট্ট ছোট্ট গুটি ঝরে যাওয়া অনেকটা কিন্তু কম হবে। তবে বরিক অ্যাসিড যদি না পান, ইউরিয়া সার আছে না, বিশেষ করে রাসায়নিক যে ইউরিয়া নাইট্রোজেন সমৃদ্ধ সার ইউরিয়া সার, এই ইউরিয়া সার 1 লিটার পানির ভিতরে যদি 20 গ্রাম সকালবেলা অথবা বিকেলবেলা স্প্রে করতে পারেন, এই 3 থেকে 4 বার অথবা 2 থেকে 3 বার যদি স্প্রে করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার বিশেষ করে এই ছোট্ট ছোট্ট গুটি ঝরে যাওয়া অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। তবে শেষবেলা একটা পরামর্শ দিই, যে সমস্ত মুকুলগুলো এখন বের হচ্ছে অথবা বিশেষ করে ফুটে গেছে অথবা ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয়েছে, যেহেতু এখন বৃষ্টি নেই, যে কোনো ম্যাশিংয়ের মাধ্যমে আপনি একটা কাজ করতে পারেন। কি জানেন? একটু মুকুলটাকে ভিজিয়ে দিতে পারেন অথবা ছোট্ট ছোট্ট গুটিগুলো একটু ভিজিয়ে দিলে আসলে পোকামাকড় অনেকটা কিন্তু কম হয়। এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন। তবে অবশ্যই সরাসরি মুকুল স্প্রে করবেন না, সরাসরি, সেক্ষেত্রে আপনার মুকুলটা ঝরে যেতে পারে। বৃষ্টি যেভাবে পড়ে অ্যাঙ্গেল আকৃতি করে, বিশেষ করে উপর থেকে যেভাবে পড়ে বৃষ্টি, ওই কায়দা যদি মুকুলটাকে একটু ভিজিয়ে দিতে পারেন, আল্লাহর অশেষ রহমতে রোগ বা পোকামাকড় অনেকটাই কম হবে এবং গুটিগুলো সরাসরি বিশেষ করে সেট হয়ে যাবে এবং সুস্থ সবল থাকবে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। তাই যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, মুকুল ঝরে গেলে কি করতে হবে এবং ছোট্ট ছোট্ট মার্বেল সাইজের গুটিগুলো ঝরে গেলে কি করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তাই যে সকল ভাই ও বোনেরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, বিশেষ করে ফেসবুক পেজ থেকে আপনার কাছে অনুরোধ রইল অবশ্যই একটু ফলো দিবেন যদি ফলো না করে থাকেন, আর যদি বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন প্রাণ থেকে বিশেষ করে। আর যদি সম্ভব হয় ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবশ্যই একটু অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, হয়তো উপকার পেতে পারে। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।